করবে, সামনে পরীক্ষায় কৃষি পরীক্ষা যারা ভালো করবে, এদের অনেকে আমি চিনি যারা এই মুহূর্তে দেশে কি হচ্ছে বা না হচ্ছে তার ন্যূনতম কোন খবর তার মাথায় নাই। মানে সে রীতিমতো আতেল এবং দেশের সম্পর্কে যা ঘটতেছে সে রীতিমতো অজ্ঞ আর কি। আমার মতে তারা বুদ্ধিমান। হ্যাঁ, কারণ তোমার এই মুহূর্তে কি হচ্ছে বা না হচ্ছে, দেশে কি হচ্ছে বা না হচ্ছে, দেশে ওই কেমন হয়ে যায়, তো কেউ মানে ওই খবর রাখাতে তোমার কেউ ন্যূনতম প্রেস্টিজ দিবে না। হ্যাঁ, ওই খবর রাখাতে না রাখাতে দেশ বা তোমার কারো কোনো উপকার বা ক্ষতি কিচ্ছু হবে না। হ্যাঁ, তোমার যেটা হবে, তুমি সামনে তোমার যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় তুমি চান্স পাও, তুমি যদি আজকে 1 ঘন্টার সময় অন্য কোনো অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় বা কোনো নিউজ দিয়ে খরচ করো, সেটা তোমার 1 ঘন্টা লস এবং তোমার সামনে সেটা ক্ষতি আসবে, বুঝছো? তো এখন তোমার প্রতি আমার উপদেশ থাকবে, যত রকমের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, যেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, সবগুলো আনইনস্টল করে দাও। এখন তো তোমার যদি অনলাইনে ক্লাস করতে হয়, বিশেষ করে ইউটিউবে, ফেসবুকে তো কোনো ক্লাস নেই, তো ইউটিউবে তোমার যদি ক্লাস করতে হয় সেক্ষেত্রে তুমি এটা করতে পারো যে তুমি মানে ডাউনলোড করে অনলাইনে ডাউনলোড করে ভিডিওটা করবা, মানে ভিডিওটা ডাউনলোড করবা, তারপরে হচ্ছে অফলাইনে গিয়ে তুমি সেই ক্লাসটা করবা। হ্যাঁ, কারণ তুমি অনলাইনে তুমি ওয়াইফাই অন আছে, তুমি ক্লাসও করতে আসো, তুমি নিচে অনেক উল্টাপাল্টা নিউজ চলে আসবে যেগুলো তোমার মন চাইবে যে নিচেরটা দেখি নিচেরটা দেখি, এভাবে তুমি স্ক্রল করে তোমার সময় নষ্ট হবে। তো তোমার ফেসবুক তো অবশ্যই ফেসবুক এগুলো আনইনস্টল করবা, পাশাপাশি ইউটিউবে তোমার যদি ক্লাসের প্রয়োজন হয় একান্ত, সেক্ষেত্রে ডাউনলোড করে অফলাইনে গিয়ে সেটা সেই ক্লাসটা করবা। তো তোমার এক নম্বর সমস্যা যেটা অনেকটা আমি দেখছি সেটা হচ্ছে তারা বিভিন্ন রকমের সোশ্যাল প্ল্যাটফর্ম দ্বারা বিভিন্ন রকমের নিউজ খবর এগুলো বিভিন্ন রকমের বিষয় দ্বারা ডিস্ট্রাক্টেড। হ্যাঁ, তো এই মুহূর্তে তোমার মানে অজ্ঞতা তোমার জন্য আশীর্বাদ। এটা ইংরেজিতে এরকম একটা প্রবাদ আছে যে ইগনোরেন্স অফেন ইজ এ ব্লিস, মানে অজ্ঞতা কখনো কখনো তোমার জন্য আশীর্বাদ। তো তোমার এই মুহূর্তে তুমি যত বেশি তুমি বাইরের জগৎ সম্পর্কে অজ্ঞ হবা, সামারি করছি আমি, যত বেশি তুমি বাইরের জগৎ সম্পর্কে অজ্ঞ হবা তোমার পড়াশোনা বাদ দিয়ে, তত বেশি তুমি সাকসেসফুল হবা। সামারি এক লাইনে, এখানে আর কোনো কথা নেই। আর একটা কথা, তো এই জিনিসটার বিপরীতে তোমার জন্য আশার বাণী হচ্ছে 10 to 12 focused days is enough to crack the upcoming examination. তোমার সামনে যে পরীক্ষাটা আছে সেটা 10 থেকে 12 দিন এর ফোকাসড মনোযোগ, 10 থেকে 12 দিন এনাফ তোমার সামনে পরীক্ষাটা ক্র্যাক করার জন্য। তার মানে তুমি যদি এখন থেকে শুরু করো সবকিছু একদম বাদ দিয়া, তুমি ডেইলি 8-10 ঘন্টা তুমি তোমার যে মানে পড়াশোনা আছে সেখানে তুমি সময় দিলা, আজ এটা কোনো চ্যাটিং, তারপর সোশ্যাল মিডিয়া কি হচ্ছে, অমুকে কি করলো, অমুক তাজা খবর, এগুলো আলতু ফালতু কাজের মধ্যে তুমি যদি মনোযোগ না দিয়া 10 থেকে 12 দিন 8 থেকে 10 ঘন্টা একদম তোমার সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষা নিয়ে তুমি থাকো, তাহলে এনাফ সামনে পরীক্ষায় একটা ভালো কিছু করার জন্য। হ্যাঁ, তো এক নম্বর রোগ হচ্ছে বা এক নম্বর সমস্যা হচ্ছে ডিস্ট্রাকশনের সমস্যা। তোমার মধ্যে যদি এই সমস্যা থাকে তাহলে আমি তোমাকে যেটা বললাম, যে প্রতিকার দিলাম, যে প্রতিষেধক দিলাম, যে সব আনইনস্টল করো, ইউটিউবে কোনো ক্লাস করার প্রয়োজন হলে সেটা তুমি অফলাইনে ডাউনলোড করে অফলাইনে গিয়ে ক্লাস করো, সেটা তুমি যদি করতে পারো। হ্যাঁ, এটা কষ্ট হবে আমি জানি, কারণ এত এত খবর, তাজা খবর, অমুক খবর তমুক খবর বা স্ক্রলিং, এটা একটা এডিকশনের মতো লেগে গেছে, সেটা বাদ দিয়ে এভাবে 10-12 দিন এভাবে মানে এক প্রকারের উপোস থাকা, অনলাইন উপোস, সেটা অনেক টাফ একটা বিষয়। এটা করতে পারলে তুমি তোমার জন্য মানে এটা অনেক ভালো হবে। হ্যাঁ, সামনে তোমার অনেক ভালো একটা বিষয় তোমার জন্য অপেক্ষা করছে। 2 নাম্বার সমস্যা বা 2 নাম্বার ভুল তোমার মধ্যে যদি থাকে তাহলে তোমার সামনে সমস্যা হবে। 2 নাম্বার ভুল বা সমস্যাটা হচ্ছে সিকিং কমফোর্ট জোন, মানে তুমি কমফোর্ট জোনে থাকা। একটা কথা সবসময় রাখবা, এই পৃথিবীর যা কিছু মহৎ কাজ বা যা কিছু মহৎ কিছু সম্পাদিত হয়েছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে ইবাদত। এই কথাটা মনে রাখবা। তোমার সামনে পরীক্ষা হচ্ছে কৃষি পরীক্ষা, এটা একটা মহৎ কাজ, মহান কাজ। এই পরীক্ষার মাধ্যমে তোমার অনেক কিছু ডিফাইন হবে, তোমার অনেক ক্রিটিসিজম তুমি থাকতে পারবা। হ্যাঁ, তোমাকে মানুষ প্রশংসা করবে, তোমার কারণে তোমার ফ্যামিলির মুখ উজ্জ্বল হবে। এটা একটা ইবাদত, এটা একটা মহৎ কাজ, তাই না? তো পৃথিবীতে কোনো সময় কোনো মহৎ কাজ বা কোনো ইবাদত কমফোর্ট জোনে থেকে হয় নাই। হ্যাঁ, বা কোনো মহান সাধক মানুষরা বা মহান যারা ধ্যানে বসতেন, বড় বড় বুজুর্গ কিংবা বড় বড় নবী রাসূল কিংবা বড় বড় সাধকরা, ওরা কিন্তু শান্তিতে একদম বসে ঘুমায় ঘুমায় কোনো এরকম কিছু হয় নাই, কোনো মহান কাজ হয় নাই। তো তুমি যদি সিকিং কমফোর্ট জোন বা কমফোর্ট জোনে থেকে থেকে আমি কিছু হয়ে যাব এরকম ভেবে থাকো, তা তুমি ভুলের মধ্যে আসো। তাহলে এটার বিপরীতে আমি কি করতে পারি? এটা উত্তর হচ্ছে তোমাকে কমফোর্ট জোনের বাইরে যেতে হবে। প্রথম উত্তর হচ্ছে এটা। এখন কমফোর্ট জোনের বাইরে আমি কি করতে পারি? কমফোর্ট জোনের বাইরে তুমি যেটা করবা সেটা হচ্ছে এক্সাম। তুমি সামনে যে পরীক্ষাটা আসছে সেই পরীক্ষা বা ইভেন্টটা, সেখানে তুমি গিয়ে কি করবা? 1 ঘন্টা তুমি কি করবা? 1 ঘন্টা তুমি এক্সাম দিবা। তো সামনে তোমার যে পরীক্ষাটা আসছে বা এক্সামটা আসছে, সেই এক্সামটাকে এক্স্যাক্টলি রেপ্লিকেট করে। তোমরা তো সায়েন্সে তো ডিএনএ রেপ্লিকেশন করো না, যে একটা স্ট্রিংকে হুবহু কপি করা, মানে একটা সিস্টেমকে হুবহু কপি করে ওইটার মতো করার চেষ্টা করা, এটাকে বলা হয় রেপ্লিকেশন। একটা টার্ম, সায়েন্টিফিক টার্ম। তো তোমার সামনে পরীক্ষা দিতে যাবা, তো তোমার কৃষি যে মেইন পরীক্ষা, সেই পরীক্ষার যা যা তোমার সাথে ঘটার সম্ভাবনা আছে এক্স্যাক্টলি সেটাকে রেপ্লিকেট করে নিজেকে আনকমফোর্টেবল সিচুয়েশনে নিক্ষেপ করে রীতিমতো
আনকমফোর্টেবল সিচুয়েশনে নিক্ষেপ করে ছুঁড়ে ফেলে দিয়ে তোমাকে 10-15 সেট এক্সাম প্র্যাকটিস মিনিমাম, বেশি করতে পারলে ভালো, 20-30 সেট। আমি আমার কৃষি ভর্তি পরীক্ষার আগে 17 দিনে আমি 30-40 সেট এক্সাম দিয়েছিলাম। তো মিনিমাম তুমি 10-15 সেট এক্সাম দিবা আনকমফোর্টেবল সিচুয়েশন। কারণ হোয়াট ডু মিন বাই আনকমফোর্টেবল সিচুয়েশন? আনকমফোর্টেবল সিচুয়েশন বলতে এক নম্বর হচ্ছে তুমি মানে 1 ঘন্টার মধ্যে মেইন পরীক্ষা হয় 1 ঘন্টায়, তুমি নিজেকে 1 ঘন্টার মধ্যে বেঁধে রাখবা যে 1 ঘন্টার মধ্যে মেইন পরীক্ষা, যেমন আমাকে উঠতে দেওয়া হয় না, পানি খেতে দেওয়া হয় না, মাঝখানে বিরতি নাই, নাস্তা করতে দেওয়া হয় না, তো আমাকে এরকম 1 ঘন্টার মধ্যে কোনো বিরতি নাই, কোনো নাস্তা নাই। মেইন পরীক্ষা ধরো কি হইতে পারে, তোমার মেইন পরীক্ষায় এসির মধ্যে পরীক্ষা হবে না, না হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো তুমি যদি এসির মধ্যে বসে পরীক্ষা দাও, সাপোজ তোমার বাসার মধ্যে বাসায় এসি আছে, তো তুমি এসি থেকে বের হবা, অন্য যেরকম এসি নাই সেখানে বসে পরীক্ষা দিবা, 1 ঘন্টার মধ্যে বসে পরীক্ষা দিবা, তোমার জন্য আলাদা কোনো রাফ বরাদ্দ করা হবে না, তো এরকম কোনো রাফ নিয়ে পরীক্ষা দিবা না। হ্যাঁ, তারপরে মেন পরীক্ষায় তুমি চাইলেও কোনো উত্তর দেখতে পারবা, কিংবা কেউ তোমাকে উত্তর বলে দিবে না। তুমি তুমি যখন পরীক্ষা দিবা সেখানে তুমি উত্তর দেখার চেষ্টা করবে না। যদি উত্তর দেখে ফেলো বাই চান্স, লুভে পড়ে, সেখানে নিজেকে শাস্তি দিবা, যে কোশ্চেনের উত্তর দেখছো সেই কোশ্চেনের 5 মার্ক কাটা। হ্যাঁ, এভাবে তুমি যদি ফুল হ্যান্ড 100 মার্কের 60 মিনিটে নিজেকে স্ট্রিক্ট সময়ের মধ্যে, হ্যাঁ, রেস্ট্রিকশনের মধ্যে রেখে বিগত বছরের এবং ওয়াইমারে লিটারালি ওয়াইমার প্রিন্ট করে 15-20 সেট, সে ওয়াইমারের মধ্যে মিনিমাম ডেইলি একটা করে, ভালো হয় তুমি 2 সেট, সকালে 1 সেট, রাতে 1 সেট, 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 সেট, 100 মার্কে 2 সেট পরীক্ষায় নিজেকে বেঁধে তুমি যদি পরীক্ষা দিতে পারো, তাহলে এটা হচ্ছে তোমার মানে আউট অফ কমফোর্ট জোন, মানে সিকিম কমফোর্ট জোনের বিপরীত, যেটা যেটা তোমাকে হেল্প করে মেইন পরীক্ষা ভালো করতে, সেটা সেই স্টেপটা তুমি সম্পাদন করতে পারছো। এবং এরকম তুমি 15-20 সেট পরীক্ষা দিলে তোমার সেটা মেইন পরীক্ষায় তুমি, তোমার জন্য এটা খুবই একটা গ্রিন সিগন্যাল, বা তুমি খুবই ভালো পজিশনে থাকবা। কারণ প্রশ্ন আছে, আমি 15-20 সেট পরীক্ষা দিব, কোথায় পরীক্ষা দিব, মানে কি পরীক্ষা দিব? উত্তর হচ্ছে বিগত বছরের প্রশ্নে এক্সাম দিবা। 2015 এটা হতে পারে ধরো শেকরিবি অথবা বাকরিবির একটা প্রশ্ন নিলে 2017 সালে, 2018 সালে, বা ইভেন তুমি বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন নিলে 2021 সালে, সেটা 100টা প্রশ্ন আছে, সেটা তুমি মানে 60 মিনিট সময় ধরে 100 মার্কের এক্সাম দিলা ওয়াইমারের মধ্যে, লিটারাল ওয়াইমারের মধ্যে। মেইন পরীক্ষায় তুমি যা যা করবা সেখানে তাতে করবা। মেইন পরীক্ষার মধ্যে তুমি স্কিপিং মেন্টালিটি থাকবে তোমার, যেটা তুমি পারবা না সেটা স্কিপ করবা, এক্স্যাক্টলি এটা রেপ্লিকেট করবা, তুমি স্কিপ করবা, স্কিপ করে মেন্টালিটি সৃষ্টি করবা। তাহলে সাপোজ ধরো মেইন পরীক্ষায় তুমি বায়োলজি আগে দেখাবা, সরি, বায়োলজি আগে দেখাবা, তো এখানে রেপ্লিকেট করার সময় তুমি বায়োলজি আগে দেখাবা, তারপরে কেমিস্ট্রি, বা এক্স্যাক্টলি মেইন পরীক্ষায় তুমি যা যা করবা এক্স্যাক্টলি তুমি সেটাই করবা, মানে এক্সাম দিবা। এটা হচ্ছে তোমার এই সমস্যা, মানে সিকিং কমফোর্ট জোনের অ্যান্টিডট, মানে বিপরীত। এবং এটা করতে পারলে তুমি আগে থাকবে এবং তোমার মেইন পরীক্ষা তোমার অনেক হেল্প হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর সমস্যা, যেটা অনেকেই করে থাকে, বা এটা আমাদের সাইকোলজিক্যালি একটা সেট হয়ে আছে। হ্যাঁ, আমাদের কালচারের মধ্যে এক্সাম দেওয়ার পরে, একটা এক্সাম হয়, এক্সাম দেওয়ার পরে সেখানে কি কি ভুল হয়, সেই ভুলগুলো শুধরানোর অভ্যাস বা প্র্যাকটিস নাই। তুমি চিন্তা করো, ছোটবেলায় তুমি যখন ক্লাস 5 পড়তা, ক্লাস 6 পড়তা, বা শিশুশ্রেণীতে পড়তা, তোমার রেজাল্ট দিতে পরীক্ষায় 180 পাইছো বা 190 পাইছো, তুমি সেকেন্ড হয়েছো, তুমি থার্ড হয়েছো, বাস এতটুকুই। এখন তুমি কোন সমস্যা বা কোন সরল অঙ্কে তুমি ভুল করছো, বা কোন কারণে বাকি 20 নম্বর তুমি পাও নাই, বা বাকি 10 নম্বর তুমি পাও নাই, এটা কিন্তু তুমি জীবনেও দেখো নাই। বা কোন ভাগের অঙ্কটা তুমি শিশু শ্রেণীতে ভুল করছো, যে ভুল করার কারণে তুমি 195 পাইছো, 5 নম্বর পাও নাই, সেটা কিন্তু তুমি দেখো না বা চেক করতে না, বা সেরকম আমাদের বাপ মাও বলতো না, বা আমাদের বাপ মাও সেদিকে খেয়াল থাকতো না যে দেখি তো কোন জায়গায় ভুল হয়েছে, কোন 5 মার্ক তুমি করছো না। আমরা এভাবে মানে মানসিকভাবে অভ্যস্ত যে আমরা কত পাইছি, মানে আমরা একটা পরীক্ষা দিলাম কত পাইছি, মানে সেটার দিকে জাস্ট ফোকাস, মানে কত পাইনি বা কেন ভুল হয়েছে, কি কারণে ভুল হয়েছে, সেই যে অ্যানালাইসিসটা, মানে এক্সামের পরে অ্যানালাইসিস, সেই ধৈর্য, সেই বিশ্লেষণ ক্ষমতা, কোনোটাই আমরা মানসিকভাবে অভ্যস্ত না। তো তোমার 3 নম্বর সমস্যা হচ্ছে নট ফোকাসিং অন আফটার এক্সাম অ্যানালাইসিস। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। তুমি যদি এক্সাম দিলা 160 পেলা, 60 পেলা, 60 পেলা অথবা 190 পেলা, তুমি হয় খুব হতাশ হয়ে গেলা বা খুব একদম আনন্দিত হয়ে গেলা 190, এরপরে তুমি কি ভুল করলা কি না করলা এটা কিন্তু কোনো ফোকাস নেই, তাহলে খুব রেড জোনে আসো, তুমি এটা খুব বাজে সিচুয়েশনে আসো। হ্যাঁ, এটার কারণটা কি? কারণ হচ্ছে সাপোজ তুমি 190 পেলা, বাকি 10টা তুমি ভুল হয়েছে বা তুমি স্কিপ করছো, মেইন পরীক্ষায় 10টা থেকে 2টা কোশ্চেন আসলো, তুমি পারবে না, কিন্তু ব্যর্থ। হ্যাঁ, তাহলে এটার প্রতিকারটা কি করলে আমি সেখান থেকে এই রেড জোন থেকে তুমি উঠতে পারবো, হ্যাঁ, এই সমস্যা থেকে উঠতে পারবো? এটা প্রতিকার হচ্ছে তুমি একটা এক্সাম দিলা, যেভাবে আমি বলছি 2 নম্বর, এক্সাম দিলা, এক্সাম দেওয়ার পরে তুমি নিজে বিশ্লেষণ করবে তুমি 100তে কত পাইছো। সাপোজ তুমি 100তে 60 পাইছো বা 55 পাইছো, তো বাকি এক্সাম দিলা, এক্সাম দেওয়ার পরে মিনিমাম 1 ঘন্টা সময় নিয়ে বিশ্লেষণ করবা তুমি এই যে বাকি 40টা পারো নাই, বা 40টা ভুল করছো, কেন ভুল করছো, কোথায় ভুল হয়েছে, কি টাইপের ভুল হয়েছে, স্লিম মিস্টেক হয়েছে, স্লিম মিস্টেক হলে কেন স্লিম মিস্টেক, তুমি এই কোশ্চেন ভালো করে পড়ো নাই, নাকি তুমি কি বলে, মানে তুমি অপশনগুলো পড়ো নাই, বা নয় হা এরকম ছোট ছোট টার্মগুলো তুমি স্কিপ করছো, এরকম অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করলে
তুমি বুঝতে পারবা যে আমার এই সমস্যা আছে, আমার রাফ ক্লিয়ার না, হ্যাঁ আমার এই সমস্যা আছে, এই সমস্যা থাকলে তারপর তুমি এগুলো এত ভালোভাবে শুধরাইবা যেন সেম কোশ্চেন পেপার যেখানে তুমি 160 পেয়েছো, সেম কোশ্চেন পেপারে আবার এক্সাম হলে তুমি তুমি যেন 100 হও, এতটুকু তুমি এনশিওর করবা। এটাকে বলা হয় অ্যানালাইসিস আফটার এক্সাম। অ্যানালাইসিস আফটার এক্সাম হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা বিষয় যেটা হচ্ছে তুমি প্রথমবারে পরীক্ষা দিয়ে তুমি কত পাইছো, সাপোজ তুমি 150 পাইছো, সেটা এত ভালোভাবে সংশোধন করবা যেন সেম কোয়েশ্চেন সেটা আবার এক্সাম হলে তুমি 100 পাও, তাহলে তুমি সফল। হ্যাঁ, এটাকে বলা হয় আফটার এক্সাম অ্যানালাইসিস। এটার মাধ্যমে অনেকেই বলো না যে ভাই সিলি মিস্টেক কেমনে দূর করবো বা সিলি মিস্টেক হয় এগুলো কেমনে করবো। সিলি মিস্টেক দূর করার দুটো উপায় আছে। একটা হচ্ছে প্রচুর এক্সাম দেওয়া, মিনিমাম 15 থেকে 20 সেট প্রাইমারি স্ট্রিক্ট সময়ে প্রেশারের মধ্যে। 2 নাম্বার হচ্ছে সিলি মিস্টেক দূর করার উপায় হচ্ছে কেন সিলি মিস্টেক আমার হচ্ছে সেটা অ্যানালাইসিস করা। যখন অ্যানালাইসিস করবা তখন তোর মাথার মধ্যে থাকবে যে আমি কোশ্চেন ভালো করে পড়ি না বা আমি রাফ ভালো করে পড়ি না। তো তুমি যখন প্রতিটা প্র্যাকটিস পরীক্ষা শুরু করবা, নিজেকে বলবা যে আমার এখন থেকে এই পরীক্ষার আগের পরীক্ষায় মানে আমি রাফ ভালো করে পড়ি নাই বা আমার কোশ্চেন ভালো করে পড়ি নাই, আমার এই দুটো সমস্যা আছে, দুটো সমস্যার কারণে আমার সিলি মিস্টেক হয়েছে। তুমি অ্যাওয়ার তোমার সিলি মিস্টেকের রিজনের কারণে বা রিজনে অ্যাওয়ার তুমি, তো এটা তুমি যখন অ্যাওয়ার থাকবা তখন তোমার সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা সাইকোলজিক্যালি তুমি অ্যাওয়ার থাকলে তোমার সিলি মিস্টেক হয় না, সেটা কমে আসে। তো এই হচ্ছে বিষয়, নট ফোকাসিং অন আফটার এক্সাম অ্যানালাইসিস। তুমি ফোকাস করবা, এটার ইন্ডিকেটর হচ্ছে তুমি ফোকাস করবা, তুমি তাহলে তোমার এই সমস্যাটা দূর হওয়ার পসিবিলিটি আছে। একটা হচ্ছে 4 নট অ্যাওয়ার অফ পাস্ট মিস্টেক। তোমার বিগত পরীক্ষাগুলোতে চান্স না পাওয়ার বা বিগত যে সমস্ত এডমিশন টেস্টে তোমার কেন চান্স পায়নি, হ্যাঁ তুমি সেটা অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস তুমি যদি না করো তাহলে তোমার সেম ভুলগুলো আবার রিপিট হবে এবং তোমার চান্স হবে না। তার মানে এটা খুবই একটা রেড অ্যালার্ট যে নট অ্যাওয়ার অফ পাস্ট এক্সাম। এটা শুধরানোর জন্য এই ভুল থেকে বের হওয়ার উপায় কি? ভুল থেকে বের হওয়ার উপায় হচ্ছে লিটারালি তুমি এখন একটা পৃষ্ঠা নিবা, নিয়া বি মেড সায়েন্টিস্ট এট ইউর মিস্টেকস। তুমি একটা পৃষ্ঠার মধ্যে তোমার আগের যতগুলো পরীক্ষা দিচ্ছে তোমার কেন চান্স নেই এই ভুলগুলা লিস্ট করবা, লিটারালি হাতে লিখে লিস্ট করবা, কোনো ডিজিটাল মাধ্যমে না, হাতে লিখে যে আমার একটা আমার সমস্যা আগের অমুক পরীক্ষায় বা অমুক জিএসটি পরীক্ষা আমার চান্স হয় নাই, কারণ হচ্ছে একটা আমি টাইম ম্যানেজ করতে পারি। হ্যাঁ, তুমি বুঝতে পারবে যে টাইম ম্যানেজ করতে পারি না, টাইম ম্যানেজ করতে আমি কি করতে হবে, তোমার প্রচুর এক্সাম দিতে হবে, কমপক্ষে 20-30 সেট এক্সাম দিতে হবে বা মিনিমাম 10-15 সেট। তারপর সাপোজ ধরো 2 নাম্বার তোমার ভুল হচ্ছে তুমি মাথা ঠান্ডা রাখতে পারো, তাহলে তুমি মাথা ঠান্ডা রাখতে তুমি কি করতে হবে, হ্যাঁ সেটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে আমি ডিটেইলস বলবো যে কেন এক্সাম্পলে মাথা ঠান্ডা রাখা যায়। এরকম যত ভুল আছে বা তোমার আগে কেন তোমার চান্স হয় না এরকম ভুলগুলো লিস্ট আউট করবা। এটা অনেক টাফ, নিজের ভুলগুলো মানুষের লিস্ট আউট করা অনেক মানে একটা লজ্জাকর বিষয়, মানুষের ইগো হার্ট হয়, এই কারণে এটা অনেকে করা নাই কাজটা। এটা করতে পারলে তোমার চান্স পাওয়ার পথটা অনেক সহজ হয়ে যায়, কারণ তুমি অলরেডি জানো তোমার এই সমস্যা। যদি তোমার সমস্যা নাই জানো তোমার কোথায় প্রেসক্রাইব করবো বা কোথায় মেডিসিন দিবো, তাই না? এখন সারা দেহে সমস্যা, এটা তো কোনো রোগ না, এটা তো একটা এক্সকিউজ। তুমি সমস্যাগুলো লিস্ট আউট করবো যে আমার টাইম ম্যানেজমেন্টের সমস্যা, অথবা ধরো যে আমার সিলি মিস্টেক হয়, অথবা আমার মাথা ঠান্ডা থাকে না, এই ডিটেলস সমস্যাগুলো মানে ফাইন্ড আউট করবা, খাতার মধ্যে লিখে প্রয়োজনে আমাকে তুমি মানে করবা, মেসেজ করবা, তাহলে আমি তোমাকে মানে একটা দিতে পারবো আর কি, একটা সম্ভাব্য সমাধান। এ হচ্ছে বিষয়। একটা হচ্ছে নট, এটা হচ্ছে খুবই, এটা অনেকে ইগনোর করে কিন্তু এটা আমি উল্লেখ করেছি, নট ফিক্সড স্কেডিউল কোয়ালিটি স্লিপ টাইম। তোমার কোনো নির্দিষ্ট ঘুমের সময় নেই, তুমি একদিন সকালবেলা 6 ঘন্টা ঘুমাও, একদিন দুপুরে ঘুমাও, একদিন রাতে ঘুমাও। কোয়ালিটি স্লিপ এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কি স্কিপ করা যাবে না। হ্যাঁ, এটা আচ্ছা, এটা যদি তুমি এটা এখানে লেখার কারণ দেখো, তোমার যদি কোয়ালিটি 6 ঘন্টা মিনিমাম ঘুম না হয় তাহলে তোমার সমস্যা, সবচেয়ে বড় সমস্যা যেটা হবে সেটা হচ্ছে তোমার ফোকাস ঠিক থাকবে না। অনেকে বলো না যে আমার সিলি মিস্টেক হয়, আমি এটা জায়গায় দিকে ওইটা হয়, কিংবা ভাবি ওইটা হয়, অঙ্ক করতে গিয়ে 5-এর জায়গায় তুমি 6 লিখে ফেলো, কিংবা 10-এর জায়গায় 12 বট হয়, 5-2-7 না লিখে 8 লেখো। এই যত সমস্যা, সিলি মিস্টেক সংক্রান্ত সমস্যা যত, সেগুলোর পিছনে অন্যতম এই হচ্ছে ফোকাস। আর ফোকাসকে মেইনলি কন্ট্রোল করে আমাদের ঘুম। তোমার একটা ফিক্স ঘুমের সময় থাকা, কোয়ালিটি স্লিপের একটা ফিক্স সময় থাকা উচিত। এখন এটা অনেকে ম্যান টু ম্যান ভেরি করে, অনেকে রাত্রে ঘুমায় অভ্যস্ত, অনেকে ধরো রাত 10টা থেকে 6টা-7টা পর্যন্ত ঘুমায়, বা অনেকেই সকালে ঘুমায়, বা অনেকেই 3টার সময় ভোর 3টায় ঘুমানো শুরু করে 8টা-9টা পর্যন্ত ঘুমায়। এটা তোমার উপর ডিপেন্ডেন্ট, এটা ব্যাপার না। কিন্তু 6 ঘন্টা স্পেসিফিক এভরি সিঙ্গেল ডে নির্দিষ্ট সময়, যে ভাই আমি প্রতিদিন রাত 10টায় ঘুমায় যাই, প্রতিদিন ভোর 6টা-7টায় উঠি, অথবা আমি প্রতিদিন ফজরের পরে ঘুমাই, আমি প্রতিদিন জোরে আগে উঠি, এরকম ফিক্সড মানে এভরি সিঙ্গেল ডে তুমি এই সময় তুমি ঘুমাও। কারণ মানুষের একটা মানে যেটা বলা হয় সার্কাডিয়ান ক্লক, তুমি যদি এক এক দিন এক এক সময় ঘুমাও তাহলে তোমার মাথা মস্ত ঠিক থাকবে না, বুঝছো? এই হচ্ছে বিষয়, এভরি সিঙ্গেল ডে ফিক্সড টাইমে তুমি ঘুমাবা। কারণ কখন ঘুমাচ্ছ এটা শর্ত না, কিন্তু যখনই ঘুমাও এটা যেন ফিক্স থাকে সময়টা, যে এই থেকে এই সময় প্রতিদিন আমি ওই সময় ঘুমাই 6 ঘন্টা মিনিমাম।
বুঝছো? এই 5টা বিষয় তোমার মধ্যে যদি থাকে, তাহলে তোমার 10 to 15 days ইজ এনাফ তোমাকে ঘুরে দাঁড়ানো। হ্যাঁ, আশা করি তুমি বিষয়গুলোতে অ্যালার্ট হবা এবং তুমি নিজেকে সংশোধন করে ফেলো, কারণ ইনশাল্লাহ 10 থেকে 15 দিন এনাফ তোমাকে একদম সম্পূর্ণ ঘুরে দাঁড়ানো এবং তোমার জন্য একটা ভালো কিছু ওয়েট করছে। তোমার জন্য দোয়া রইল, শুভকামনা। আসসালামু আলাইকুম।